সঠিকতা এটা নিয়ে আমাদের মন্তব্য নেই। একটি মানসম্মত নির্বাচনের অন্যতম পূর্বশর্ত হলো ভোটার হওয়ার যোগ্য, এটাও বলতে দরকার নেই। ভোটার তালিকার সঠিকতা, প্রার্থী হওয়ার সুযোগ, এগুলো ওই মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করেছি। প্রার্থী হওয়ার সুযোগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং যথাযথ বিকল্পের উপস্থিতি, এখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করেছি। সংশ্লিষ্ট নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, সংশ্লিষ্টদের নির্বাচন কমিশন, প্রশাসন, পর্যবেক্ষক, রাজনৈতিক দল, এই বিষয়টা আমরা এখানে আলাপ করেছি। স্বাধীন এবং নির্বিঘ্নে ভোট প্রদান, একটু এখানে পড়ি, নিরপেক্ষভাবে দায়িত্ব, একটি সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল পক্ষের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের আচরণের পক্ষপাতের অভিযোগ করলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উপস্থিতি লক্ষ্য করা গেলেও তাদের ভূমিকা নিয়ে বড় আকারের পক্ষপাতের অভিযোগ পরিলক্ষিত হয়নি। সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা পরিলক্ষিত হওয়ায় এই লক্ষ্যে মোটামুটিভাবে সফল হওয়ায় এই মাধ্যমে নির্বাচনকে সন্তোষজনক বলা যেতে পারে। পরেরটা দেখুন, স্বাধীন ও নির্বিঘ্ন ভোট প্রদান। শেষ লাইনটা বলছে, একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা এই মর্মে সন্তোষ প্রকাশ করে প্রতিবেদন দিয়েছে। ফলে এই মানদণ্ডে নির্বাচনকে উচ্চ মানসম্পন্ন নির্বাচন হিসেবে বিবেচনা করা যেতে পারে। ফলাফলের অনিশ্চয়তাও কিন্তু একটা মান। ভোট 8 নম্বর দেখুন, ভোট গণনা এবং ফলাফল ঘোষণার স্বচ্ছতা, এখানে বিষয়টা নিয়ে আলাপ করা হয়েছে। 9 নম্বরটা আমি পড়ি একটু, সামগ্রিক স্বচ্ছতা, কারসাজিমুক্ত এবং বিশ্বাসযোগ্যতা। উপরোক্ত সব মানদণ্ডের সম্মিলিত মূল্যায়নের মাধ্যমে একটি নির্বাচনকে সামগ্রিকভাবে স্বচ্ছ, কারসাজিমুক্ত ও বিশ্বাসযোগ্য হিসেবে গণ্য করা হয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার বিভিন্ন ধাপে তুলনামূলক স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। যদিও কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা রয়েছে, এগুলো নিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার কিছু কথা বলবেন। সামগ্রিক বিচারে নির্বাচনটি গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। তবে পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আরো বিশদ পর্যালোচনা প্রয়োজন এবং গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হলেও কিছু বিষয়ে প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক সংস্থা, পর্যবেক্ষণ সংস্থাও বলেছে, আমরাও সেটা পেয়েছি এবং সেটা নিয়ে আরো এই প্রতিবেদনেও কিছু কথা আছে এবং ডক্টর বদিউল আলম মজুমদারও এখানে এই বিষয়ে কথা বলবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অনেক বৈশিষ্ট্য এবং প্রবণতা। স্যার, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এগুলো আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন। ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকের প্রকাশ্য অংশগ্রহণ, এটা আপনারা একটু দেখবেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, এই অংশটা একটু পড়ি। প্রায় 2 ডজন প্রার্থী অভিযুক্ত ঋণ খেলাপি এবং বেশ কয়েকজন দ্বৈত নাগরিকত্ব ত্যাগের দালিলিক প্রমাণ না থাকা সত্ত্বেও নির্বাচনে অবাধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা এবারে নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অন্তত 45 জন ঋণ খেলাপি প্রার্থী কোনো ক্ষেত্রে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে এবারে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। এই তালিকায় বিএনপির 41 জন আর জামাতের 4 জন প্রার্থী ছিলেন বলে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে কুমিল্লার 4 আসনে একজন প্রার্থীর মনোনয়ন সর্বোচ্চ আদালতে গিয়েও রক্ষা করা যায়নি। যে কয়জন ঋণ খেলাপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে 11 জন বিজয়ী হয়েছেন এবং সবাই বিএনপি জোটের মনোনীত প্রার্থী। তাদের মধ্যে 2 জনের খেলাপি ঋণ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেনি, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেনি। চট্টগ্রাম 2 এবং 4 অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ না করে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু ইসি এখতিয়ার বহির্ভূতভাবে আইনের ব্যাখ্যা দিয়ে তাদের পার করে দেওয়ার অভিযোগ ওঠে। এখানে উল্লেখ্য যে সুজনের পক্ষ থেকে ঋণ খেলাপিদের ব্যাপারে তদন্ত সম্পন্ন না করে গ্যাজেট প্রকাশ স্থগিত করার অনুরোধ করা সত্ত্বেও নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে বলে আমরা ইতিপূর্বেই অন্য একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলাম। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার স্বরূপ, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এই বিশ্লেষণগুলো ইতিমধ্যেই বিভিন্ন পত্রিকায় এসেছে।
দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতার অভ্যুদয়, সেটাও আপনারা লক্ষ্য করেছেন। প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা আমরা দেখেছি জামাত বিএনপির মধ্যে। স্বতন্ত্র প্রার্থীদের সাফল্যের ক্ষেত্রে আমরা বলেছি কয়েকটি বিতর্কিত নির্বাচন বাদ দিলে এই নির্বাচনে 1979 সালের সর্বাধিক সংখ্যক স্বতন্ত্র প্রার্থী তৈরি হয়েছে। এই নির্বাচনে 1979 সালের পর সর্বাধিক স্বতন্ত্র প্রার্থী তৈরি হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র দলের বিলুপ্তির সম্ভাবনা তৈরি, জামাতের উত্থান, অনেক ক্ষুদ্র দল খুবই শতাংশ হিসেবে অত্যন্ত নগণ্য এবং অল্প ভোট পেয়েছে। জামাতের বিপুল উত্থানের চিত্র এই নির্বাচনের ভেতর দিয়ে আমরা দেখেছি। দুই বড় দলের জয়ের মার্জিন আপনারা দেখেছেন। দুই দলের আঞ্চলিক প্রাধান্য আমরা দেখেছেন যে কিছু কিছু সীমান্তবর্তী এলাকায় জামাতের প্রার্থীরা অনেক বেশি জয়ী হয়েছে। বাম দলগুলোর একটা হতাশাব্যঞ্জক ফলাফল আমরা লক্ষ্য করেছি। জোটবদ্ধ রাজনীতির প্রবণতা আমরা দেখেছি যে এই নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটা জোট ছিল, জামাতের নেতৃত্বে একটা জোট ছিল, বাসদ সিপিবির নেতৃত্বে আরেকটা জোট ছিল।